নমস্কার। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের সমষ্টি রূপ, সেই সমষ্টি রূপ থেকে গ্যাসের গতীয় সমীকরণ বলেছিলাম। গ্যাসের গতীয় সমীকরণটি ফিজিক্সে প্রতিপাদন আছে, তো কেমিস্ট্রিতে প্রতিপাদন নেই। সাইফ আহমেদ এখন এই গ্যাসের গতীয় সমীকরণের প্রয়োগ আছে কেমিস্ট্রিতে। তো গ্যাসের গতীয় সমীকরণের প্রয়োগ অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য যদি সঠিক হয়, তাহলে ওই গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্রাহাম ব্যাপনের সূত্র, গ্যাসের সকল সূত্র প্রতিষ্ঠা করা যাবে। আমরা গতদিন 3টে সূত্র প্রতিপাদন করেছিলাম, আজকে বাকি 3টা প্রতিপাদন করব। ঐন্দ্রি, জানি তো তোমার মাসিমণি এসছে, কাকিমণি, কাকু, তারপরে সে পিচ্চিটা, সবাই চলে গেছে তো আজকে মনে হয় কাকুরা। বাবার সাথে কথা হয়েছিল। সানজিদা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আজকে থেকেই কিন্তু মূলত গতদিন থেকেই শুরু হয়েছে। গতদিন থেকে কিন্তু আমাদের বর্ণনামূলক টপিক শুরু হয়েছে। আজকেও আমাদের বর্ণনামূলক টপিক চলবে। যদি আজকে শেষ হয়ে যায় তো আগামীকাল থেকে আমরা অঙ্ক করব, আগামী দিন থেকে অঙ্ক করব। তো আমরা গতদিন প্রমাণ করেছিলাম গ্যাসের গতীয় সমীকরণ থেকে 3টা সূত্র, আজকে বাকি 3টা করব। অ্যাভোগাড্রোর সূত্র বাদ আছে আমাদের, আর ডাল্টনের আংশিক চাপ সূত্র বাদ আছে, 2টা বাদ আছে। দেখো, P equal to 1/3 mnc square, P equal to 1/3 mnc square, এটা হলো গ্যাসের গতীয় সমীকরণ। মনে করো একটা পাত্রে 2টা গ্যাস আছে, দ্বি আয়তনের পাত্র, M1 C1 আর কণার পরিমাণ N1, ঠিক আছে। আর এখানে তাপমাত্রা T, ঠিক আছে, তাপমাত্রা T। 1 মিনিট, ওই তাহলে স্থির তাপমাত্রায় 2 ধরনের গ্যাস আছে এখানে। এক ধরনের গ্যাসের কণার ভর হলো M1 আর কণার সংখ্যা হলো N1। C1 হলো তার বর্গমূল গড় বর্গবেগ, বা আমরা বেগ বলি। এখন আরেক ধরনের কণা আছে, তার ভর M2, কণার C2 N2। হ্যাঁ সঞ্জিদা, প্রান্তি, তুমি এসছো লাইভে। অপসরা, মাহমুদা, রুবায়া, এই আইডিতে কে যেন, নাইমা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাইমা। তাহলে এই যে ভি আয়তনের একটি পাত্রে 2টি গ্যাস আছে, তাহলে এটা একটি গ্যাস মিশ্রণ। স্থির তাপমাত্রায় অ্যাভোগাড্রোর সূত্র আগে প্রতিপাদন করি। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে চাপ স্থির,
তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে কি লেখা যায়? এই সমীকরণ থেকে প্রথম গ্যাসের ক্ষেত্রে লেখা যায় পিভি ইকুয়াল টু 1/3 m1 n1 c1 স্কয়ার। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও পিভি ইকুয়াল টু, পিভির মান চেঞ্জ হবে না, স্থির স্থির তাপমাত্রা ও চাপে, আয়তন তো নির্দিষ্ট। তাহলে পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার, ওখান থেকে প্রথম গ্যাসের ক্ষেত্রে এটা লেখা যায়। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লেখা যায় 1/3 m2 n2 c2 স্কয়ার। তাহলে শর্ত অনুসারে কি লেখা যায়? 1/3 m1 n1 c1 স্কয়ার সমান সমান 1/3 m2 n2 c2 স্কয়ার। এই 1/3 কেটে গেল, উভয় পাশে এখন হাফ দ্বারা গুণ করি। হাফ m1 c1 স্কয়ার ইন্টু n1 টাকে আলাদা নিলাম, হাফ দ্বারা গুণ করছি উভয় পাশে, হাফ m2 c2 স্কয়ার n2। দেখো এটা হলো গতিশক্তি। এইখানে দুটি গ্যাসীয় উপাদান আছে, তাপমাত্রা স্থির, স্থির তাপমাত্রায় গতিশক্তি নির্দিষ্ট। যে কোনো গ্যাসের গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতি ও স্বীকার্য আমরা পড়েছি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বলা আছে একটা স্বীকার্য, যে গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রায় এই সিস্টেমে যে গ্যাসই থাকুক না কেন, অক্সিজেন গ্যাসের গতিশক্তিও যা হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তিও তাই হবে, নাইট্রোজেন গ্যাসের গতিশক্তিও তাই হবে। গতিশক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে শুধুমাত্র। সৌমি সরকার। তাহলে এই দুটো সমান, তাহলে অতএব লেখা যায় n1 ইকুয়াল টু n2। তাহলে প্রমাণ হলো ভি আয়তনের গ্যাসে অণু সংখ্যা সমান সম আয়তনের গ্যাস। এখানে যে গ্যাসীয় উপাদান আছে দুটোর আয়তনই ভি, তাহলে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এইটাই হলো অ্যাভোগাড্রের সূত্র। তো অ্যাভোগাড্রের সূত্র পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার থেকে আমরা প্রতিপাদন করলাম। এখানে কিছু কথা উপস্থাপন করা লাগবে। গতদিন যেমন বয়েলের সূত্র ডাইরেক্ট চলে এসছে, ইকুয়েশনালি চলে এসছে ডাইরেক্ট, তার মানে ইকুয়েশন থেকে এই সরাসরি কথা উপস্থাপন কম, তো এখানে কিছু কথা উপস্থাপন কিন্তু করতে হবে। এবার আসো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র হলো স্থির তাপমাত্রায়, এই চাপ স্থির না, কিন্তু স্থির তাপমাত্রায় একাধিক গ্যাসীয় পদার্থ যদি একটা মিশ্রণে থাকে, বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে এই মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে আমরা এই পাত্রে যখন শুধু প্রথম গ্যাসীয় পদার্থটি বিদ্যমান আছে, তখন তার চাপ আমরা লিখতে পারি P1 V ইকুয়াল টু 1/3 m1 n1 c1 স্কয়ার। তাহলে P1 ইকুয়াল টু m1 n1 c1 স্কয়ার বাই 3v। তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে P1 ইকুয়াল টু m1 n1 c1 স্কয়ার বাই 3v। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লেখা যায় P2 ইকুয়াল টু m2 n2 c2 স্কয়ার বাই 3v। তাহলে অতএব মোট চাপ সমান সমান m1
n on c1 square by 3v plus m2 n2 c2 square by 3v। তাহলে মোট চাপ P ইকুয়াল টু P1 প্লাস P2। তাহলে এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ হলো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ, এইটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ। আব্দুল্লাহ আল মাহিদ, ওয়েলকাম মাহিদ, দেরি করে এসছো। তাহলে আমাদের PV ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার থেকে এই সমীকরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, পাঁচটি যে প্রধান সূত্র সেগুলো কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে অবশ্যই গতদিন যেটা আমরা উপস্থাপন করেছিলাম গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এটা সঠিক, তাই তো? এখন আমরা প্রমাণ করব, এই যে বললাম গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, সেটা আমরা এখন প্রমাণ করব। PV ইকুয়াল টু 2/3 হাফ mn c স্কয়ার। এই যে হাফ mn c স্কয়ার হলো 1 মোল অণুর গতিশক্তি, 1 মোল অণুর গতি শক্তি। আর n এই 1 মোল অণুর ক্ষেত্রে PV ইকুয়াল টু RT। তাহলে এখানে RT 2/3 ইন্টু 1 মোল অণুর গতিশক্তি। অতএব 1 মোল অণুর গতিশক্তি গতিশক্তি 3RT/2। তাহলে n মোল অণুর গতিশক্তি, তাহলে খেয়াল করো 1 মোল অণুর গতিশক্তি 3RT/2, এখানে আর কোনো রাশি নেই কিন্তু, শুধু R আর T। আর মোলার গ্যাস ধ্রুবক, T হলো তাপমাত্রা। তাহলে গতিশক্তি তাপমাত্রার উপরই ডিপেন্ড করে। অক্সিজেন গ্যাসের 1 মোলের গতিশক্তিও এটা, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই সূত্র দিয়ে বের করতে হবে, শুধু তাপমাত্রা। অর্থাৎ স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের গতিশক্তি নির্দিষ্ট। তাহলে n মোল অণুর গতিশক্তি 3NRT/2। এখন এখানে মান বসাই, 3WRT/2m, অর্থাৎ n মোল সংখ্যা ইকুয়াল টু W/m, মোল সংখ্যা ইকুয়াল টু W/m। 1 মোল অণু সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻²3 এত টি অণুর গতিশক্তি 3RT/2। এই যে 1 মোল অণুর গতিশক্তি 3RT/2, তাহলে 1 মোল মানে এতটি অণু, এতটি অণুর গতিশক্তি 3RT/2, একটি অণুর
গতিশক্তি 3 RT বাই 2 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে লেখা যায় 3 RT বাই 2N। তাহলে এটা হলো 1 মোল অণুর গতিশক্তি। এই সূত্র অঙ্ক আছে আমাদের এই সূত্র অঙ্ক আছে, এই সূত্র অঙ্ক আছে, আমাদের এই সূত্রগুলোই কিন্তু অঙ্ক আছে। তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা গ্যাসের সূত্রসমূহ প্রতিপাদন করলাম। বর্গমূল গড় বর্গবেগ c = √3 RT/m, এটা কতদিন প্রতিপাদন করেছিলাম? আজকে আমরা গতি শক্তি হিসাব করলাম এই গতীয় সমীকরণ থেকে। এখন আমরা কিছু এক্সপেরিমেন্টে যাব। বিভিন্ন বিজ্ঞানী অর্থাৎ যে সকল গ্যাস PV = nRT সূত্র মেনে চলে, অর্থাৎ বয়েলের সূত্র অনুসারে আমরা জানি PV = ধ্রুবক। এটার প্র্যাকটিক্যালি উপস্থাপন করতে গিয়ে দেখলেন বিজ্ঞানী ইয়ামাগা চাপের বিপরীতে পিভির লেখচিত্র অঙ্কন করলেন, যেটা আমরা বয়েলের সূত্রে দেখিয়েছিলাম লেখচিত্র, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভির মান ধ্রুবক, কিন্তু বাস্তবে যে গ্যাসগুলো আছে তারা PV = nRT মেনে চলে কিনা এর পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানী ইয়ামাগা যেটা দেখলেন, অবজার্ভ করলেন, সেটা এখন উপস্থাপন করছি গ্রাফের সাহায্যে। পির বিপরীতে পিভির লেখচিত্র। P1, P2, P3, P4। আদনান কটা বাজে? 20 মিনিট, তাই তো? আদনান কতক্ষণ পরে আসলে? হ্যাঁ, 20 মিনিট। প্রিয়ন্তী নমস্কার, দেরি কেন? 5টায় আসতে হবে তো। দেখো, এই দিকে হলো PV আর এই দিকে হলো P। P1 চাপে PVর মান যদি এই এতটা হয়, P2 চাপে PVর মান, P3 চাপে PVর মান, P4 চাপে PVর মান। তাহলে x অক্ষের সমান্তরালে একটি সরল রেখা পাওয়া যাবে। PVর মান ধ্রুবক, PVর মান তো ধ্রুবক, তাহলে x অক্ষের সমান্তরালে একটি সরল রেখা পাওয়া যাবে। বাস্তবে গ্যাসের ক্ষেত্রে পরীক্ষা করে বিজ্ঞানী ইয়ামাগা দেখলেন কোনো গ্যাসের ক্ষেত্রে এই PVর মান ধ্রুবক হয় না। কিছু গ্যাসের ক্ষেত্রে PVর মান সব সময় ধ্রুবক মান থেকে বেশি হয়। বাবা অন পয়েন্ট অন না, এখন যেটা আছে আমারটা।
তাহলে চাপ বাড়ালে পিভির মান কিন্তু ধ্রুবক। আমরা বয়েলের সূত্রে দেখিয়েছিলাম, চাপ যখন 1 atm আয়তন তখন 90 মিলি, চাপ যখন 2 atm আয়তন তখন 45, চাপ যখন 3 atm আয়তন কমে 30 মিলি হয়েছিল। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 আমরা প্রমাণ করেছিলাম যে P1 V1 সবসময় 90। তাহলে P1 PV, অর্থাৎ আমি চাপ বাড়ালে আয়তন কমবে কিন্তু পিভির মান কি ধ্রুবক থাকবে, পিভির মান কিন্তু বাড়বে না। তো বাস্তবে দেখা গেল যে পিভির মান হাইড্রোজেনের ক্ষেত্রে আদর্শ মান থেকে সব সময় বেশি, চাপ বাড়ালে আরো বাড়ছে। মৌন 20 মিনিট 21 মিনিট লেট করেছো। আচ্ছা, এখন আরো কিছু গ্যাসের ক্ষেত্রে দেখো, মনে করো এটা হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। খেয়াল করো একটু, তাহলে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, একটু জায়গা স্বল্পতার কারণে আমি বেশি উপরে উঠে দিয়েছি, একটু ঠিক করে দিই আবার। এটা আমি অক্সিজেন O2, CO2, ঠিক আছে। এইবার দেখো, তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এদের ক্ষেত্রে দেখো চাপ বাড়ালে প্রথমে পিভির মান হ্রাস পেয়েছে, পিভির মান হ্রাস পেয়েছে, তারপরে আবার কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর হিলিয়াম আর হাইড্রোজেনের ক্ষেত্রে পিভির মান আদর্শ মান থেকে সব সময় বেশি। তাহলে কোনো গ্যাসেরই পিভির মান আদর্শ রেখা বরাবর কিন্তু নেই। বাস্তবে কোনো গ্যাসই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলে না। তাহলে পৃথিবীতে কোনো আদর্শ গ্যাস নেই, সাধারণ তাপমাত্রা ও চাপে কোনো আদর্শ গ্যাস নেই, সবারই আচরণ অনাদর্শ। অর্থাৎ পিভির যে মান সেটা আদর্শ মান থেকে দুটি গ্যাসের সবসময় বেশি, আর তিনটি গ্যাসের ক্ষেত্রে দেখলাম প্রথমে চাপ বাড়ালে আদর্শ মান থেকে হ্রাস পেয়েছে, পেয়ে এক সময় আবার কিন্তু আদর্শ মানকে এই যে ওভারটেক করে আবার বেড়ে গিয়েছে। তাহলে এটা হলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখা যাচ্ছে। এই পরীক্ষাটি করেন বিজ্ঞানী ইয়ামাগাহা, এই পরীক্ষাটি করেন, সেই জন্য এটাকে আমরা ইয়ামাগা বক্ররেখা বলি। এখন গ্যাসের ক্ষেত্রে চাপের বিপরীতে আয়তনের, চাপের বিপরীতে পিভির লেখচিত্র থেকে দেখা গেল যে পিভির মান সে আদর্শ মান কখনোই কিন্তু হচ্ছে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে চাপ বাড়াতে বাড়াতে এই যে নাইট্রোজেন এক সময় আদর্শ রেখা কিন্তু ক্রস করেছে, দেখো অক্সিজেন এক সময় আদর্শ রেখা ক্রস করেছে, কার্বন ডাইঅক্সাইড পিভির মান কমতে কমতে সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আবার কিন্তু বেড়েছে, বাড়তে বাড়তে এক সময় আদর্শ রেখাকে কিন্তু ক্রস করেছে। এই অবস্থায় তাহলে সে আদর্শ আচরণ করে। অক্সিজেন এই পয়েন্টে আদর্শ আচরণ করে, নাইট্রোজেন এই অবস্থায় আদর্শ আচরণ করে। তাহলে এই যে বিচ্যুতির কারণটা কি, এটা এখন আমরা আলোচনা করব। বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতির কারণ, গ্যাসের গতিতত্ত্বের যে 6টি স্বীকার্য বলেছিলাম, এই স্বীকার্যের 2টি স্বীকার্য ত্রুটিপূর্ণ,
অর্থাৎ দুটি শিকার্যের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার কারণেই এই বিচ্যুতি দেখা যায়, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখা যায় বাস্তবে গ্যাস সমূহের। তাহলে গ্যাসের গতিতত্ত্বের 2 নম্বর শিকার যে বলা হয়েছিল, গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের কণাগুলোর আয়তন অতি নগণ্য। তার মানে আমরা গ্যাসের কণার আয়তন কখনো বিবেচনা করি না। যে পাত্রে গ্যাসীয় পদার্থ আছে সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন ধরি আমরা। মনে করো এই পাত্রের আয়তন ভি, এই পাত্রের ভিতরে গ্যাসের ক্ষুদ্র কঠিন গোলাকার এই কণাগুলো বিদ্যমান। এই যে ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, এই যে ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি, এরা হলো গ্যাসের ক্ষুদ্র কণা। তো এই গ্যাসাধারের আয়তন হলো ভি। যে পাত্রে গ্যাসীয় পদার্থ থাকে সেই পাত্রের গায়ে যদি 10 লিটার লেখা থাকে আমরা বলি 10 লিটার গ্যাস। তো গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি, এটা একটু ক্লিয়ার হতে হবে। গ্যাসের আয়তন কাকে বলে? এই গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের কণাগুলোর নিজস্ব আয়তন নগণ্য, এইটা ত্রুটিপূর্ণ কথা। এই কণাগুলোর আয়তন যতই নগণ্য হোক সেটাকে বিবেচনা করতে হবে, আমরা কিন্তু বিবেচনা করি না। আমরা এই ভি আয়তনের পাত্রকেই গ্যাসের আয়তন ধরি। গ্যাসের আয়তন জিনিসটা কি সেটা তোমরা অনেকেই বোঝো না বা অনেকেই জানো না। এই যে মুক্তভাবে চলাচলের স্থান, যে ফাঁকা স্থান, এই আন্তঃনবিক স্থানই হলো গ্যাসের আয়তন। তাহলে এই ভি আয়তনের পাত্রে এই ছোট ছোট ক্ষুদ্র কণাগুলো আছে, তাদের আয়তন কিন্তু আমরা বিবেচনা করছি না। আমরা বলছি পুরো পাত্রের আয়তনই মুক্তভাবে চলাচলের স্থান, কিন্তু না, সেটা কেন না? তাপমাত্রা কমালে গ্যাস তরলে পরিণত হয়, তাপমাত্রা আরো কমালে গ্যাস কিন্তু তরল থেকে কঠিন অবস্থায় ফিরে আসে। তাহলে আমি এর মধ্যে কোনো গ্যাসীয় পদার্থ যোগ করিনি, কোনো গ্যাসীয় পদার্থ বেরও করিনি, তাপমাত্রা হ্রাস করে এক সময় দেখলাম এর ভিতরে কঠিন পদার্থ পাওয়া যাচ্ছে। তাহলে ওই কঠিন পদার্থের আয়তন কোথা থেকে আসলো? এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনই কিন্তু কঠিন পদার্থে পরিণত হয়েছে এক সময়। এরা কাছাকাছি এসে ঘনত্ব বেড়ে একসময় কঠিন পদার্থে পরিণত হয়েছে। তাহলে গ্যাসীয় পদার্থের কণার নিজস্ব আয়তন যতই নগণ্য হোক সেটা বিবেচনা করতে হবে। গ্যাসের গতিতত্ত্বের শিকার যে গ্যাসের কণার নিজস্ব আয়তন বাদ দেওয়া হয়েছিল, এইটাই ত্রুটি। তাহলে এখন এই আয়তন ত্রুটি সংশোধন করতে হবে। কি হলো রেহেনা আক্তার, আবার কি হলো? বর্ণনামূলক টপিকস পড়াচ্ছি, এর মধ্যে নিজেরা সেট করো না, এটা বুঝতে হবে তো। যার প্রবলেম হয় আমি দেখব। তাহলে এই গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, অর্থাৎ এই আমাগা বক্ররেখা পাওয়ার কথা ছিল সরল রেখা, এই এক্স অক্ষের সমান্তরালে সরল রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু দুটো গ্যাসের ক্ষেত্রে ওই সরল রেখার থেকে বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি। আর তিনটে গ্যাসের ক্ষেত্রে প্রথমে ঋণাত্মক বিচ্যুতি হয়েছে, পরে আবার কিন্তু পিভির মান আদর্শ মান থেকে বেশি। এই বিচ্যুতির কারণ হলো গ্যাসের গতিতত্ত্বের শিকার যে, অর্থাৎ আমরা গ্যাসের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম গতদিন, 2 নম্বর শিকার যে বলেছিলাম, গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের কণার আয়তন অতি নগণ্য। এই অতি নগণ্য মানে আমরা এই ছোট ছোট ক্ষুদ্র কণা আছে এদের আয়তন আমরা কখনো বিবেচনা করি না। আমরা গ্যাসের আয়তন পাত্রের আয়তনটাকেই ধরি, কিন্তু বাস্তবে গ্যাসের কণার নিজস্ব আয়তন বিবেচনা করতে হবে। তাহলে 1 মোল কণার আয়তন যদি বি হয়, তাহলে n মোল কণার আয়তন nb। তাহলে এই ভি থেকে nb বিয়োগ দিতে হবে, দিলে এই যে আয়তনটা থাকলো এইটা হচ্ছে মুক্তভাবে চলাচলের আয়তন। অর্থাৎ এই ভি মাইনাস nb হলো
গ্যাসের আন্তঃআণবিক স্থান। যেমন মনে করো একটা রুমে, বড় ক্লাসরুমটি মনে করো 40 ফুট বাই 30 ফুট। এই ক্লাসরুমে সমস্ত বেঞ্চ বের করে রুমটা পুরো ফাঁকা করে দিলাম, দিয়ে ওখানে 5 জন ছাত্রকে চোখ বেঁধে দিলাম, দিয়ে বললাম তোমরা ছুটাছুটি করো এদিক সেদিক। যেহেতু চোখ বাঁধা, এরকম ছুটাছুটি করলে একজন আরেকজনকে আঘাত করবে, দেওয়ালে যে সংঘর্ষে লিপ্ত হবে, সিটকে এসে একজনের গায়ে আর একজন পড়বে, সংঘর্ষে লিপ্ত হবে। এই গ্যাসের কণাগুলোও তো অনুরূপ, পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে ওই বড় ঘরটাই 5 জন স্টুডেন্ট আছে, তারা ছুটাছুটি করছে। এই ঘরের যে মোট আয়তন, তাদের ছুটাছুটি বা চলাচলের স্থান কিন্তু ওইটা না, কারণ ও যখন চলে তখন একটা স্থান দখল করে চলে, নিজের স্থানটা তো সবসময় দখল করে আছে। তাহলে এই পুরো ঘরের থেকে 5 জনের নিজস্ব দখলকৃত যে আয়তন, ওইটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেইটা আছে মুক্তভাবে চলাচলের স্থান। অর্থাৎ এই পাত্রের আয়তন ভি, কিন্তু এর ভিতরে যে গ্যাসের কণাগুলো আছে তাদের নিজস্ব আয়তন এন বি। তাহলে ভি মাইনাস এন বি, এইটা হচ্ছে এই গ্যাসের কণাগুলোর মুক্তভাবে চলাচলের স্থান। এইটাকেই বলা হয় গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন বলতে ফাঁকা যে স্থান, অর্থাৎ আন্তঃআণবিক স্থানটা হলো গ্যাসের আয়তন। তো আমরা ভি কে গ্যাসের আয়তন ধরেছিলাম, এটা ত্রুটি রয়ে গেছে, কারণ এই কণাগুলোর নিজস্ব আয়তন বিয়োগ করলে যে আয়তন থাকবে সেটা হলো তার মুক্তভাবে চলাচলের স্থান বা গ্যাসের প্রকৃত আয়তন। তাহলে এইটা হলো আয়তন ত্রুটি সংশোধন হলো। 3 নম্বর শিকার যে বলা হয়েছে, গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, পাত্রের দেওয়ালের সাথে বা কণাগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এই কথাটিও ত্রুটিপূর্ণ, মিথ্যা না, কিন্তু এটাও মিথ্যা না। তাহলে সত্য কখন বলছি একটু পরে। সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের কণার আয়তন নগণ্য হলেও সেটাকে বিবেচনা করতে হবে। তেমনি 3 নম্বর শিকার যে বলা হয়েছে, গ্যাসের কণাগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এটাও ত্রুটিপূর্ণ, কারণ তাপমাত্রা কমালে গ্যাস তরলে পরিণত হয়। তাহলে নিজেদের মধ্যে যদি আকর্ষণ না থাকে তাহলে কখনোই তাপমাত্রা কমালে গ্যাস কিন্তু তরলে পরিণত হবে না। তাপমাত্রা কমালে গতিশক্তি কমে যায়, তখন আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু গতিশক্তির তুলনায় আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান, কিন্তু গতিতত্ত্বের শিকার যে বলা হয়েছে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই, তাদের মধ্যে আকর্ষণ আছে কিন্তু খুব দুর্বল, যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলি। তাহলে এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, দুর্বল আকর্ষণ বল গ্যাসের কণাগুলোর মধ্যে বিদ্যমান, যেটা গ্যাসের গতিতত্ত্বের শিকার যে নেগলেক্ট করা হয়েছে, বিবেচনা করা হয়নি। তাহলে বাস্তবে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিদ্যমান আছে। আমরা যে সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেটা হলো PV = nRT। গ্যাসের আয়তন ধরেছিলাম ভি, সেটাকে সংশোধন করলাম, আকর্ষণ বিকর্ষণ নেই বলা হয়েছে, কিন্তু বাস্তবে আকর্ষণ আছে। তাহলে এই দুটি কণা পরস্পরকে আকর্ষণ করছে, আকর্ষণ না থাকলে আরো জোরে আঘাত করতো পাত্রের দেওয়ালে। তাহলে আমরা বাস্তবে যে চাপ পাই সেটা হলো পি, আর আকর্ষণ না থাকলে আরো বেশি চাপ পেতাম। গ্যাসের গতিতত্ত্বের শিকার যে বলা আছে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু বাস্তবে আকর্ষণ আছে, তাহলে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করে, আকর্ষণ না থাকলে আরো বেশি বল প্রয়োগ করত, তাহলে আমরা আরো একটু বেশি চাপ পেতাম। তাহলে পিটাকেও সংশোধন করতে হবে, চাপের সংশোধন।
কি নামাজ পড়তে গেছে জনগণ? তাহলে এই চাপের সংশোধনটা কি হবে? যেহেতু কণাগুলোর মধ্যে আকর্ষণ আছে, আকর্ষণ না থাকলে আদর্শ গ্যাসের স্বীকার্য হলো, বৈশিষ্ট্য হলো আকর্ষণ নেই বলা হয়েছে, কিন্তু বাস্তবে আকর্ষণ আছে। তাহলে একটা কণা আরেকটা কণাকে আকর্ষণ করে, আকর্ষণ না থাকলে আরো জোরে আঘাত করতো, আরো বেশি চাপ পেতাম। তাহলে আমরা কতটুকু বেশি চাপ পাবো? এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এটা হলো ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। বাস্তবে পির সাথে এটা যোগ হবে, তাহলে পির জায়গায় হবে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। এখানে এন হলো মোল সংখ্যা, ভি হলো কি আয়তন, এ হলো ওই গ্যাসের আকর্ষণ ধ্রুবক, যেটা ওই গ্যাসের আণবিক ভরের উপর ডিপেন্ড করে। যার আণবিক ভর বেশি তার এর মান বেশি। তাহলে এই দেখো কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসগুলোর ভিতরে সবথেকে আণবিক ভর বেশি কার? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28। দেখো ওর সবথেকে বেশি বিচ্যুতি হয়েছে, তার মানে ওর এর মান বেশি, আন্তঃনবিক আকর্ষণ বল বেশি, সেখানে চাপ বাড়ালে ওর আয়তন দ্রুত কমেছে। তাহলে আমি আবার প্রথম থেকে আসি। গ্যাসের গতিতত্ত্বের 3 নম্বর স্বীকার্যে বলা হয়েছে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু এই কথাটি ত্রুটিপূর্ণ, এই স্বীকার্যটি ত্রুটিপূর্ণ, ভুল না। ভুল কেন না? কারণ উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা মানে গ্যাসের আয়তন অনেক বেশি, তখন অনেক বড় এলাকায় গ্যাসের কণাগুলো থাকবে, একটা কণা থেকে একটা কণার দূরত্ব অনেক বেশি হবে, তখন তাদের মধ্যে আকর্ষণ নেই বললেই চলে। আবার উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে যখন গ্যাসের আয়তন অনেক বেশি হয়, তখন গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের কণার আয়তন নগণ্য ধরা যায়। তখন আমরা ভি ধরতে পারি, কিন্তু সাধারণ তাপমাত্রা ও চাপে এই গ্যাসাধারের আয়তন ভি, সেইটাই কিন্তু গ্যাসের মুক্তভাবে চলাচলের আয়তন না। যেমন উদাহরণ দিয়েছিলাম একটু আগে, যে একটা বড় ঘরে 5 জন স্টুডেন্ট আছে, একজন আর একজনকে ধাক্কা দিচ্ছে, ছিটকে পড়ছে, ওয়ালে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। যখন এই ঘরটাকে 1 লক্ষ গুণ বড় ঘরে পরিণত করা হবে, সেখানে ওই 5 জনই থাকবে, তখন একজনের থেকে একজনের দূরত্ব অনেক বেশি হবে, তখন কিন্তু তাদের মধ্যে আকর্ষণও কমে যাবে। তখন এই বৃহৎ এরিয়ার তুলনায় 5 জনের নিজস্ব যে আয়তন সেটা খুবই নগণ্য হবে। তাহলে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের কোনো ত্রুটি নেই, কিন্তু সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসের গতিতত্ত্বের 2 নম্বর আর 3 নম্বর স্বীকার্য ত্রুটিপূর্ণ, তার মানে সীমাবদ্ধতা আছে সামান্য। আকর্ষণ বেশি হলে চাপ কম। বাস্তবে যেহেতু আকর্ষণ আছে, আমরা যে চাপ পাই পি, আকর্ষণ না থাকলে এই যেটুকু আন্তঃনবিক আকর্ষণ বল আছে সেই বলটুকু বেশি চাপ আমরা পেতাম। সে আন্তঃনবিক আকর্ষণ বল হলো এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। খেয়াল করো, এন স্কয়ার মোল সংখ্যা নির্দিষ্ট, তাহলে আকর্ষণ আন্তঃনবিক আকর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে? মোল সংখ্যার উপরে, তাই এন স্কয়ার। আর ভি স্কয়ার দিয়ে ভাগ, আয়তন বাড়লে ভি স্কয়ারের মান বাড়বে, তাহলে ভাগ করলে সেটা কি এই মানটা কম হবে তখন। তাহলে আয়তন যত বাড়বে তত এন স্কয়ার এ বাই ভি স্কয়ারের মান কম হবে। তাহলে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এটাকে পি সমান ধরা যায়। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে ভি মাইনাস এন বি, ভি ধরা যায়। তার মানে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে, কিন্তু সাধারণ তাপমাত্রা ও চাপে প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাস নেই, সব বাস্তব গ্যাস। এই যে দেখো তার প্রমাণ,
এই লেখচিত্র থেকে দেখা গেছে কেউ কিন্তু আদর্শ আচরণ করছে না। এই আদর্শ আচরণ না করার কারণ হলো দুইটা, এক হচ্ছে আয়তন ত্রুটি আর এক হচ্ছে চাপ ত্রুটি। তাহলে এই পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণকে সংশোধন করে আমরা এই যে সমীকরণটি উপস্থাপন করলাম, এই সমীকরণটি সব বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ আচরণের সমীকরণ। এইটাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। বাস্তব গ্যাসের আদর্শ আচরণের সংশোধিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়। তাহলে আমরা যেটা আলোচনা করলাম বর্ণনামূলক বিষয়, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা জানি পিভির মান ধ্রুবক থাকে। তাহলে চাপ বাড়ালে পিভির মান তো বাড়বে না। তাহলে সরল রেখা হবে এক্স অক্ষের সমান্তরালে। পি1 যখন পিভির মান যা, পি2 হলেও পিভির মান তাই, পি3 হলেও পিভির মান তাই, পি4 হলেও পিভির মান তাই হবে। কিন্তু বাস্তবে দেখা গেল কোনো গ্যাসের ক্ষেত্রে এই পিভির মান ধ্রুবক নেই। চাপ যত বাড়ানো হয়েছে কিছু গ্যাসের ক্ষেত্রে পিভির মান সবসময় বৃদ্ধি পেয়েছে, হাইড্রোজেন আর হিলিয়াম। আর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে চাপ বাড়ানোর সাথে সাথে প্রথমে পিভির মান হ্রাস পেয়েছে, তারপরে আস্তে আস্তে আবার বৃদ্ধি পেয়েছে। এটা গেল অ্যামাগা বক্ররেখা। এই বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতির কারণ হলো গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্য ত্রুটিপূর্ণ আছে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে স্বীকার্যগুলো ঠিক আছে, অর্থাৎ তখন আর ত্রুটি নেই। কারণ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে তখন গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ নেই বললে চলে। আবার উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের এই কণার আয়তন তখন নগণ্য ধরা যায়, তখন ভি ধরা যায়। তাহলে এই হলো আমাদের আয়তন ত্রুটি, চাপ ত্রুটি সংশোধন হলো। এখন তাহলে এইটা কিন্তু গ্যাসের যে আদর্শ আচরণ করছে না গ্যাস সাধারণ তাপমাত্রা ও চাপে, সকল গ্যাসই বাস্তব গ্যাস হিসেবে আমরা লক্ষ্য করছি, কেউ আদর্শ আচরণ করছে না। এটা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে কিন্তু আবার আদর্শ আচরণ করছে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। এখন আসো আমরা একটা বিষয় আলোচনা করি, খেয়াল করো। আমরা লিখলাম পিভি ইকুয়াল টু এনআরটি, এন ইকুয়াল টু 1 হলে পিভি ইকুয়াল টু আরটি। তাহলে পিভি বাই আরটি এটা কি 1 অনুপাত। এই পিভি বাই আরটি, পিভি এবং আরটির অনুপাতকে বলা হয় সংকোচনশীল গুণাঙ্ক, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই সমীকরণ লিখতে পারি পিভি ইকুয়াল টু জেড এন আরটি। তাহলে জেড ইকুয়াল টু পিভি বাই এন আরটি। তাহলে জেড ইকুয়াল টু পিভি বাই আরটি, এন ইকুয়াল টু 1 হলে, তাহলে জেড হলো সংকোচনশীল গুণাঙ্ক। এই জেড এর মান যদি 1 হয়, তাহলে আমরা যদি পিভি ইকুয়াল টু আরটি সেম মান হয়, পিভি ইকুয়াল টু আরটি, তাহলে পিভির বিপরীতে, পির বিপরীতে যে পিভির লেখচিত্র অঙ্কন করা হয়েছে, কোন কোন বইতে দেখবা এই পিভির জায়গায় জেড দেওয়া আছে, অর্থাৎ চাপের বিপরীতে সংকোচনশীল গুণাঙ্কের লেখচিত্র হিসেবে কোন কোন বইতে থাকতে পারে। তাহলে আমাদের একটা আলোচনা শেষ হলো এখান থেকে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান, যেটাকে আমরা দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলি। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে? তোমরা এসএসসি তে পড়েছো। নিষ্ক্রিয় গ্যাসীয় পরমাণুগুলো যখন কাছাকাছি থাকে, মনে করো এটা একটা জেনন অণু, নিষ্ক্রিয় পরমাণু, আরেকটি এটা আরেকটি জেনন
এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাস, আর একে দুইতে ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে কোনো গ্যাসীয় পদার্থ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে যখন কাছাকাছি অবস্থান করে তখন তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাস, তাকে দুইতে ভাগ দিলে পাওয়া যায় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। পলাশ আর জেড থাকার পরও কি আসলো, আর জেড কি লিখলে পলাশ বুঝতে পারিনি তো, আর কমা জেড তারপরে কি লিখলে বাংলিশ লিখলে আমি বুঝতে পারিনি। স্যার n = 1 হলো, আবার ওখানে অন কেন, কোথায় অন কেন, এইখানে PV = RT দুটোই সমান, তাহলে ভাগ করলে কি হয় PV = RT, তাহলে PV বাই RT অন হয় না, তাই বলছি যে PV আর RT এর অনুপাতকে বলা হয় Z সংকোচনশীল গুণাঙ্ক। তাহলে এই Z এর মান 1 হলে তার মানে PV = RT, তাহলে আদর্শ গ্যাস হয়। ও আর এখানে বলছো এখানে Z হলো সংকোচনশীল গুণাঙ্ক, তাহলে PV = nRT এর ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক অ্যাড করে সমীকরণটা প্রকাশ করলাম, যে সংকোচনশীল গুণাঙ্ক তো Z, তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক রেখে আমরা প্রমাণ করতে পারি, লিখতে পারি যে PV = Z nRT, n মোল গ্যাসের ক্ষেত্রে লিখলাম এটা। Z এর মান 1 হলে PV = RT, n এর মান 1, তখন যদি আমি n এর মান 1 Z এর মান 1 লিখি তাই এটা লিখলে তো সমস্যা নাই, 1 গুণ 1 না, Z এর সাথে সম্পর্কিত সমীকরণটি প্রকাশ করলাম। তাহলে অনেক সময় অঙ্ক আসবে, এই তো এখানে দেখিয়ে দিয়েছি, এই যে এখান থেকে এটা আসছে আর কি। Z এর মান এই যে দেখো এই গ্যাসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি Z এর মান কোনো গ্যাসের ক্ষেত্রে 1 হয়নি, তাই এরা আদর্শ না। যাদের ক্ষেত্রে Z এর মান 1 হবে তারা আদর্শ গ্যাস, অর্থাৎ PV ধ্রুবক থাকলেই Z এর মান 1। তাহলে এই যে PV এর পরিবর্তে এখানে Z ও করা যায়, এইটা Z এর মান 1, তাহলে এটা এখানে Z দিয়েও কিন্তু রেখাটা এই লেখচিত্রটা আঁকা যায়। Z এর মান 1 এর থেকে কম, নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড Z এর মান 1 এর থেকে কমেছে, কমে এক সময় 1 হয়েছে আবার বেড়েছে। আর হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে Z এর মান সব সময় 1 এর থেকে বেশি, সব সময় অল টাইম। আচ্ছা, নোটে এক জায়গায় একটু কারেকশন আছে, করে নিও। 19 নম্বর কোশ্চেনে ভিতরে পড়তে গিয়ে দেখবা 19 নম্বরে VNB এরকম লেখা আছে, এখানে মাইনাস দিয়ে নিবা। 19 নম্বরে আয়তন ত্রুটির শেষ লাইনে দেখবা, আয়তন ত্রুটির সংশোধনের শেষ লাইনে V-NB এটা পড়ে গেছে পরপর দুইবার, এখানে মাইনাসটা দিয়ে নিও। ঠিক আছে, এখানে মাইনাসটা দিয়ে নিও। তাহলে আমরা আজকে পড়লাম দেখো 18 নম্বর কোশ্চেনের 3টে পাঠ ছিল, সেই 3টে শেষ হলো আজকে। অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর হলো অ্যামাগা বক্ররেখা। 19 নম্বর হলো বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতির কারণ। তারপরে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি, এটা পড়া হলো আমাদের। আগামী ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে পুরোটাই, অর্থাৎ আমরা এই অ্যামাগা বক্ররেখা থেকে প্রমাণ পেলাম যে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিদ্যমান, সেটা দুর্বল আন্তঃনৈবিক আকর্ষণ বল, এই প্রমাণটি পেলাম। আগামী ক্লাসে ঠিক এর পরের থেকেই শুরু করে আগামী দিন শেষ হয়ে যাবে আমাদের পুরো থিওরি। তারপরের ক্লাস থেকে আমরা